আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, যেখানে আমরা শিখব অনুপাত সম্বন্ধে। আমি এই ভিডিওটি বানানোর জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা প্রকাশিত গণিত প্রভা বইটি রেফারেন্স হিসাবে ইউজ করছি। চলো শুরু করা যাক। আমরা যে পেজটা শুরু করছি সেটা হচ্ছে 22 নম্বর পাতা। তোমরা খুলে নাও আমার সঙ্গে সঙ্গে। এখানে কি দেখাচ্ছে? চ্যাপ্টার 2, প্রথম চ্যাপ্টারে ছিল পূর্বপাঠের পুনরালোচনা, এখন 2 নম্বর চ্যাপ্টার অনুপাত। আজ সুপ্রিয়া ও পার্থ ঠিক করেছে নিজেদের পেন্সিলের দৈর্ঘ্য মাপবে ও তুলনা করবে। সুপ্রিয়ার পেন্সিলের দৈর্ঘ্য 12 সেমি আর পার্থর পেন্সিলের দৈর্ঘ্য 10 সেমি। সুপ্রিয়ার পেন্সিলের দৈর্ঘ্য পার্থর পেন্সিলের দৈর্ঘ্যের থেকে 12 বিয়োগ 10 মানে 2 সেমি বড়। সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো। পার্থ বলল তার স্কুলের বেঞ্চের দৈর্ঘ্য আর পেন্সিলের দৈর্ঘ্য থেকে বেশি। স্বাভাবিক ব্যাপার। এবার পার্থ ঠিক করলো তার পেন্সিলের দৈর্ঘ্য স্কুলের বেঞ্চের দৈর্ঘ্য তুলনা করবে। চলো করা যাক। সে স্কেল দিয়ে মেপে দেখলো বেঞ্চের দৈর্ঘ্য 200 সেমি। এত বড় ও এত ছোট দৈর্ঘ্যের কিভাবে তুলনা করি? আমার পেন্সিল দিয়ে বেঞ্চটির দৈর্ঘ্য কতবার মাপা যায় দেখি। পুরো বেঞ্চটার মধ্যে স্কেলটা নিয়ে কতবারে বেঞ্চটা পুরো মাপা যাচ্ছে সেটা দেখবো। পার্থ ভেবে দেখলো বেঞ্চটির দৈর্ঘ্যকে পেন্সিলের দৈর্ঘ্য দিয়ে ভাগ করলেই তো সেটা জানা যাবে। ঠিক, বেঞ্চটার দৈর্ঘ্য কত? 200 সেমি। পার্থর পেন্সিলের দৈর্ঘ্য কত? 10 সেমি। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করে দিই, উপরে 20 আর নিচে 1, তার মানে বেঞ্চের দৈর্ঘ্য পার্থর পেন্সিলের দৈর্ঘ্যের 20 গুণ। ঠিক আছে, এইভাবে ভাগের মাধ্যমে তুলনা করাকে অনুপাত বলা হয় এবং অনুপাত এর এই কোলন চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করি। আমরা তো ইস্টুই বলি এটা, এবং অনুপাতের সিম্বলটা এটা, দুটো ডট। ইংরেজিতে এটাকে কোলন বলা হয়। এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ স্কুলের বেঞ্চের দৈর্ঘ্য ইস্টু পার্থর পেন্সিলের দৈর্ঘ্য সমান সমান 200:10। সেটাকে আমরা কাটাকাটি করে 20:1 বলতে পারি। তোমরা বুঝতে পারলে? সুপ্রিয়াদের শ্রেণীতে 30 জন ছেলে ও 20 জন মেয়ে আছে। সুপ্রিয়াদের শ্রেণীতে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত কত দেখি। ঠিক আছে, সুপ্রিয়াদের শ্রেণীতে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত কত? সমান সমান 30:20। ছোট করে কাটাকাটি করে কত হলো? 3:2। একটি টিকটিকির দৈর্ঘ্য 25 সেমি ও একটি কুমিরের দৈর্ঘ্য 4 মিটার। ওদের দৈর্ঘ্যের অনুপাত বের করি। এটা নিচে করে নাও তোমরা। পরের পেজে চলে যাই আমরা। অধ্যায় 2। মেঘলারা এখন একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে আছে। এত ছোট ঘর ওদের থাকতে অসুবিধা হয়, তাই ওরা ওদের জমিতে বাড়ি তৈরি করতে শুরু করেছে। মিস্ত্রিরা কাজ করছে, সেই মিস্ত্রিরা সিমেন্ট ও বালি মিশিয়ে মশলা তৈরি করছে। মেঘলা রোজ ওদের কাজ দেখে। সে মশলা মাখা দেখে আর অবাক হয়ে যায়। সে দেখে প্রতিবার মিস্ত্রিরা 1 কড়া সিমেন্টের সঙ্গে 5 কড়া বালি মেশাচ্ছে। এবার একটা কড়াই যদি সিমেন্ট নিচ্ছে তো 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা কড়াই বালি নিচ্ছে। তো মেয়েটার নাম কি? মেঘলা জিজ্ঞেস করছে মিস্ত্রিদের, তোমরা কি হিসাবে মশলা তৈরি করো? মিস্ত্রিরা কি বলছে? আমরা সিমেন্ট ও বালির পরিমাণ 1:5 এই অনুপাতে মেশাই। বুঝলাম না। যদি 2 কড়া সিমেন্ট নিয়ে মশলা করো তবে কি করবে? তখন 10 কড়া বালি মেশাতে হবে। এবার বুঝেছি। একই রকম মশলা তৈরি করতে হলে 1 কড়া সিমেন্টের সঙ্গে 5 কড়া বালি মেশাতে হবে। 2 কড়া সিমেন্ট নিলে 5 গুণ 2, তাহলে 10 কড়া বালি মেশাতে হবে। আবার 3 কড়া সিমেন্ট নিলে কি হবে? তাহলে 5 কে 3 বার গুণ করতে হবে, তো 15 কড়া বালি মেশাতে হবে। অর্থাৎ একই রকম মশলা তৈরি করতে যতগুণ সিমেন্ট বাড়াবো ততগুণ বালির পরিমাণ বাড়াতে হবে।
অর্থাৎ সিমেন্টের পরিমাণ বালির পরিমাণের যে অনুপাত সর্বদা একই থাকবে। একে আমরা সিমেন্ট ও বালির পরিমাণের অনুপাত বলবো এবং লিখবো সিমেন্টের পরিমাণ ইস্টু বালির পরিমাণ সমান সমান 1:5। ওদের বাড়ির বাইরের পাঁচিলের গাঁথনি শুরু হলো। মিস্ত্রিরা নতুন মশলা তৈরি করলো এভাবে। করা দেখি আমরা, 1 কড়াই সিমেন্ট নিয়েছে, তো 1 2 3 4 5 6 7 7 কড়াই বালি নিয়েছে। মিস্ত্রিরা 1 কড়া সিমেন্টের সঙ্গে 7 কড়া বালি মেশালো। পরের পেজে চলে নতুন মশলা কি সিমেন্ট ও বালির পরিমাণের অনুপাত 1:7? ঠিক বলেছো, আগের মশলা থেকে এই মশলার তফাৎ কি জানো? এই মশলার বালির পরিমাণ বেশি। বুঝেছি, গাঁথনির মশলা তৈরি করতে 2 কেজি সিমেন্টের সঙ্গে 7 × 2 14 কিগ্রা বা 14 কেজি বালি মেশাতে হবে। ঠিক একই রকম ভাবে যদি 4 কিলো সিমেন্ট নেওয়া হয় তখন কি হবে? তখন 7 × 4 4 × 7 28 কেজি বালি মেশাতে হবে। 10 কেজি সিমেন্ট নেওয়া হলে কি হবে? 7 × 10 মানে 700 কেজি বালি মেশাতে হবে। মেখলার বন্ধু ফরিদ এলো। আমাদের বাড়ির পাঁচিল দেওয়ার সময় 2 বস্তা সিমেন্টের সঙ্গে 12 বস্তা বালি মেশানো হয়েছিল। তাহলে কি অনুপাতে মেশানো হয়েছিল দেখি। সিমেন্টের পরিমাণ ইস্টু বালির পরিমাণ 2:12। এটাকে ছোট্ট করা হলো কি করে? 2 দিয়ে ভাগ করে। তাহলে 1:6। অর্থাৎ ফরিদের বাড়ির পাঁচিল তৈরির সময় যে মশলা ব্যবহার করা হয়েছিল তাতে সিমেন্ট ও বালির পরিমাণের অনুপাত ছিল 1:6। অনুপাতের সংখ্যাগুলিকে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে অনুপাতের মান একই থাকে কিনা দেখি। তাহলে এখানে একটা ছবি দেওয়া আছে, ছবির মধ্যে দুটো আয়তক্ষেত্র দেওয়া আছে। দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত একই রেখে বিভিন্ন মাপের আয়তকার চিত্র তৈরি করি। একটি আয়তক্ষেত্রাকার জমি দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যদি 5:3 হয় তবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কি কি হতে পারে দেখি। দেখো, একটা আয়তক্ষেত্র আছে, এর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, প্রস্থ 3 সেমি, এর মানে অনুপাতটা হবে 5:3। তো এই অনুপাতের 5 হচ্ছে পূর্ব পথ ও 3 হচ্ছে উত্তর পথ। ঠিক আছে, এই ইস্টুর প্রথমে যেটা থাকবে সেটা হবে পূর্ব পথ এবং পরে যেটা থাকবে সেটা হবে উত্তর পথ। এই অনুপাতকে ভগ্নাংশের আকারে প্রকাশ করে পাই। কি পাই? উপরে 5 নিচে 3। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য উপরে লিখলাম ও আয়তক্ষেত্রের প্রস্থ নিচে লিখলাম, সমান সমান দিয়ে উপরে 5 নিচে 3। তাহলে এইভাবে করে যদি আমরা 5 কে মাল্টিপ্লাই করে যাই, 5 × 2 তাহলে 10, 3 × 2 6। একই রকম ভাবে 5 কে 3 দিয়ে গুণ করবো, 5 × 3 15, 3 × 3 9। এরকম ভাবে ওটা কন্টিনিউ হতে থাকবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 সেমি হলে প্রস্থ 3 সেমি হবে, দৈর্ঘ্য 10 সেমি হলে প্রস্থ 6 সেমি হবে। যেটা তোমরা দেখতে পারলে এই ভগ্নাংশের হারে যে অনুপাতটাকে প্রকাশ করা হয়েছে। দৈর্ঘ্য 15 সেমি হলে প্রস্থ 9 সেমি হবে। একই রকম ভাবে দৈর্ঘ্য 20 সেমি হলে প্রস্থ 12 সেমি হবে। কি করে? 20, তাহলে 5 কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 4 × 5 = 20। তো 3 কেও 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 × 4 = 12। তার মানে দৈর্ঘ্য 20 হলে প্রস্থ 12 হবে। চলো আমরা পরের পেজে চলে যাই। এখন একটি অঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে? একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:2। দৈর্ঘ্য 20 মিটার হলে জমির প্রস্থ কত? দেখো, আমরা কি করব? কি তথ্য দেওয়া আছে? জমির দৈর্ঘ্য লবে লিখলাম, জমির প্রস্থ হরে লিখলাম। তাহলে উপরে 5 নিচে 2 লিখে দিলাম। তাহলে উপরে আমাদের দৈর্ঘ্য 20 দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে। তার মানে 5 কে কত দিয়ে গুণ করলে 20 হয়? কি করে বের করবো? তাহলে 20 কে 5 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। তাহলে 20 কে 5 দিয়ে ভাগ করলাম, 4 বেরোলো। তার মানে কি হচ্ছে কি 5 কে আমি যদি 4 দিয়ে গুণ করি তাহলে 20 হয়। তাহলে আমরা জানি অনুপাত লব হর সেম থাকবে। তাহলে 2 কে আমরা 4 দিয়ে গুণ করবো, তাহলে 2 × 4 = 8 হবে। এটাকেই আমরা অন্যভাবে করতে পারি। কিভাবে? প্রস্থ ভাগ দৈর্ঘ্য মানে 2/5। তাহলে প্রস্থর জায়গায় চিহ্ন আছে, এখানে দৈর্ঘ্যের জায়গায় 20 আছে,
তার মানে প্রস্থ হলো দৈর্ঘ্যের 2/5 অংশ। তাহলে প্রস্থ কত হবে? দৈর্ঘ্য 20 এর 2/5 অংশ, সেখানে কাটাকাটি করে 8 মিটার হয়ে গেল। দুটো উত্তরই সেম, আলাদা আলাদা পদ্ধতি। পরের কথা কি বলেছে? ফরিদের বন্ধু সুহানের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 15 মিটার, সেই জমিতে বালি ফেলতে হবে 10 কিলোগ্রাম। তাহলে আমাদের আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্যের সঙ্গে বালির পরিমাণের কি তুলনা করতে পারবো? তাহলে কি আমরা লিখতে পারবো না আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 15 মিটার, বালির পরিমাণ 10 কিলোগ্রাম? দুটি কি একই জাতীয় রাশি? যেহেতু দুটি একই ধরনের, যেমন দৈর্ঘ্য বা ওজন ইত্যাদি পরিমাপ করা হচ্ছে, তাই তারা একই জাতীয় রাশি। এই অনুপাত বলতে বুঝি সমজাতীয় রাশির তুলনা। আর যেহেতু সমজাতীয় রাশির তুলনা করতে গিয়ে ভাগ করছি, তাই ভাগ করার সময় কোনো একক থাকছে না, তাই অনুপাতের কোনো একক নেই। ঠিক আছে, তোমরা এই জিনিসটা কি বুঝতে পারলে? আমরা যেহেতু দুটো জিনিসের তুলনা করছি, সেক্ষেত্রে এটা কি আছে? জমির দৈর্ঘ্য আছে, মানে জমিটা কত লম্বা সেটা হচ্ছে 15 মিটার, আর এটা বালির পরিমাণ, এটা হচ্ছে ওজন, মানে কত কেজি বালি আছে। তার মানে 15 মিটার যদি দৈর্ঘ্য হয়, তাহলে বালি কত রাখবে? 10 কিলোগ্রাম। তাহলে দুটো আলাদা আলাদা ইউনিট হয়ে গেল। সেক্ষেত্রে আমরা অনুপাতে, যেহেতু আমরা তুলনা করি, তাই আমরা কোনো একক ইউজ করব না। এরপরে নিচে করা আছে, এটা আমি আর বোঝাতে চাইছি না, অনেক লম্বা আছে এটা। পরের পেজ চলে যাই, পেজ নাম্বার 27। এখানে কি বলছে? একটা মেয়ের ছবি দেওয়া আছে। রুমেলার বাড়িতে আজ অনেক বন্ধু এসেছে। রুমেলা ঠিক করেছে আজ বন্ধুদের প্রথমে শরবত দেবে। সে নিজে শরবত তৈরি করবে, তাই সে 10 গ্লাস জলের সঙ্গে 6 গ্লাস সিরাপ মিশিয়ে শরবত তৈরি করলো। তাহলে অনুপাতটা কি হলো? 10:6। সেটাকে ছোট করলাম, তাহলে 5:3 হয়ে গেল। এই 10:6 এর তোমাদের আগেই বললাম, আগে যেটা থাকবে সেটা পূর্ব পদ, আর যেটা পরে থাকবে স্টোর সেটা উত্তর পদ। তাহলে এখানে পূর্বপদ কত? 10, উত্তরপদ কত? 6। পূর্বপদ উত্তর পদ থেকে যদি বড় হয়, এখানে বড় আছে মানে 6 থেকে 10 বড়, তাই সেই অনুপাতটাকে আমরা গুরু অনুপাত বলবো। গুরু মানে বেশি। আর যদি একই জিনিস উল্টো হয়, পূর্বপদ থেকে উত্তরপদ বড় হয়, সেক্ষেত্রে কি বলবো? সেটাকে লঘু অনুপাত বলবো। ঠিক আছে? অনুপাতের পূর্বপদ আর উত্তরপদ যদি সমান হয়, তখন কি বলবো? তখন সেটাকে সাম্যানুপাত বলবো। চলো আমরা ধীরে ধীরে উদাহরণ দিই। বন্ধু সুমিতের শরবতে আরো মিষ্টি দরকার, তাই রুমেলা আরো হাফ গ্লাস সিরাপ মেশালো। এবার সকলের শরবত পছন্দ হলো। এখন 10 গ্লাস জলে মোট সিরাপের পরিমাণ কত ছিল? আগে ছিল কত? 6 গ্লাস সিরাপ মিশিয়ে, এখন আরো আধা গ্লাস। তার মানে কত হলো? এখানে 6 প্লাস 1/2, এটাকে যদি আমরা যোগ করি তাহলে 13/2 হয় সেটা। এখন নতুন শরবতে জল ও সিরাপের পরিমাণের অনুপাত 10:13/2। এটাকে যেহেতু আমরা ভগ্নাংশ আছে, এটা আমরা সমান মানে সাধারণভাবে প্রকাশ করতে চাই, তাহলে কি করব? এই দুইটাকে সরাতে হবে। তাহলে পূর্বপদ আর উত্তরপদকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে দেখো সেই 10টা 20 হয়ে গেল, আর এখানে 2 কেটে গেল, 13 হয়ে গেল। তাহলে আমরা নতুন যে জল আর শরবতের জলে ও সিরাপের যে অনুপাত হলো, সেটা 20:13 হলো। এখানে পূর্বপদ উত্তরপদ থেকে বড়, তাই এটা গুরু অনুপাত। যদি গ্লাসে 10 গ্লাস মেশাতাম, তখন অনুপাত কি হতো? 10:10। এটাকে ছোট করে কত হবে? 1:1। সেখানে পূর্বপদ উত্তরপদ সমান, তাই এটা সাম্যানুপাত। ঠিক আছে? পরের পেজে চলে যাই। পরের পেজ হচ্ছে 28। দেখি, না 28 নম্বর পেজ। এখানে দেখো একটা বক্স দিয়ে দিয়েছে। প্রথম
কলমে কি আছে, চা তৈরি করব, কত কাপ তৈরি করবো এখানে সে তার হিসাব দেওয়া আছে। এবং পরের কলমে কি আছে, লিকার চায়ের দরকার, কতটা চায়ের পাতা দিতে হবে তার এই কলম, আর দুধের কত দরকার তার এই কলম। প্রথমে আমাদের বলে দিয়েছে যদি 6 কাপ চা তৈরি করো সেক্ষেত্রে 4 কাপ লিকার দরকার আর 2 কাপ দুধ দরকার। তাহলে 3 কাপ বানাতে কত হবে, 3 কাপ চা তৈরি করতে লিকার কত দরকার হবে। সোজা হিসাব দেখো, 6 থেকে এটা কত কম, 6 কাপ বানাতে 6 থেকে 3 মানে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 আসছে। ঠিক একই রকম ভাবে অনুপাতটাকে তাহলে আমরা কি করব, 4 কে 2 দিয়ে ভাগ করবো, তার মানে 2 হবে, আর 2 কে 2 দিয়ে ভাগ করবো তাই 1 হবে। তার মানে 3 কাপের জন্য 2 কাপ লিকার লাগবে আর দুধ লাগবে 1 কাপ। একই রকম ভাবে একই হিসাব, তাহলে এখানে 6 কাপের হিসাব দেওয়া আছে, 12 কাপ বানাতে হবে। তার মানে কি করতে হবে, 6 থেকে 12 যেতে গেলে 2 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা 4 কে 2 দিয়ে গুণ করে 4 গুণে 8, 2 কে 2 দিয়ে গুণ করে 2 গুণে 4। একই রকম ভাবে 15 কাপের হিসাব আমাদের বের করতে হবে। দেখো আমাদের 3 কাপেরটা জানা আছে, 3 কে কত দিয়ে গুণ করলে 15 হয়, 5 দিয়ে গুণ করলে হয়। আমরা 2 কে 5 দিয়ে গুণ করতে হবে, 5 দুগুণে 10, আর 1 কে 5 দিয়ে গুণ করলে 5, 24 কাপ। দেখো তাহলে 6 কাপের হিসাব আমরা জানি, সেখানে 24 যেতে হবে, তার মানে 4 দিয়ে গুণ করতে হবে, 424। তাহলে 4 কে 4 দিয়ে গুণ করলে 4 4 16, 2 কে 4 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8। তাহলে এই বক্সটা থেকে আমরা কি জানতে পারলাম, 24 কাপ চায়ের জন্য লিকার চা আর দুধ চায়ের অনুপাত 16:8। 15 কাপ চায়ের জন্য কত কাপ দুধ নেবে, তাহলে 15 কাপের জন্য দুধ নেব 5 কাপ। চলো আমরা এই বক্সটা দেখে নিই। এই বক্সের কিছু কলম দেওয়া আছে। এই প্রথম কলমে কি আছে, অনুপাত। পরের কলমে কি আছে, সেই অনুপাতগুলো লঘিষ্ঠ রূপ করে যা লেখা হবে সেটা। পূর্বপদ কোনটা, এই কলমে। উত্তর পদ কোনটা, এই কলমে লিখতে হবে। গুরু অনুপাত কোনটা, এই কলমে লিখতে হবে। লঘু অনুপাত কোনটা, এই কলমে লিখতে হবে। সামান্যপাত কোনটা, এই কলমে লিখতে হবে। তাহলে প্রথমটা কি আছে, 10:16, সেটাকে ছোট করে 5:8 হলো, মানে কাটাকাটি করে বা ভাগ করে। তাহলে এখানে পূর্বপদ কোনটা, 5, উত্তরপদ কোনটা, 8। তাহলে পূর্বপদ ছোট উত্তরপদ থেকে, তাই এটা লঘু অনুপাত। একই রকম ভাবে আমি বক্সটা করে দিয়েছি, তোমরা দেখে নাও। মানে প্রথমে আরেকটা উদাহরণ দিয়ে দিই, 21:33 আছে, তো সেটাকে ছোট করলে কি হয়, 7:11। তো 7 ছোট আছে 11 থেকে, তাহলে সেটা লঘু অনুপাত। তৃতীয় নম্বরে এটাকে যদি কাটাকাটি করা হয় বা লঘু করা হয়, লঘিষ্ঠ রূপে নেওয়া যায়, তাহলে 18:13 হবে। তো পূর্বপদ 18 হবে, উত্তরপদ 13 হবে, তাহলে 18টা 13 থেকে বড়, তাই এটা হচ্ছে গুরু অনুপাত। পরের এক্সাম্পলটা আছে 8:8, এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করলে 1:1 হবে। পূর্বপদ 1, উত্তরপদ 1, তাই এটা সামান্যপদ। বাকিগুলো তোমরা দেখে একই রকম জিনিস, আমি আর বারবার বলছি না। তো আমরা পরের পেজে চলে যাই, ঠিক আছে। এখন নতুন অনুপাত তৈরি করব ও নাম জানবো। 3টি অনুপাত নিলাম, 2:3, 4:5, 5:7। এর মধ্যে পূর্বপদ কোনগুলি, 2, 4, 5, আর উত্তরপদ কোনগুলো, 3, 5, 7। তাহলে পূর্বপদ সবগুলো যদি একসঙ্গে গুণ করি, 2 গুণ 4 গুণ 5 মানে 40। উত্তরপদগুলো যদি গুণ করে পাই, 3 গুণ 5 গুণ 7 105। তাহলে এই দুটোর অনুপাত কি হবে, 40:105। লঘিষ্ঠ আকারে পরিণত করলে হবে 8:21। পরে পেজ চলে যাই। এই যে আমরা কি করলাম, 3টে অনুপাতের পূর্বপদ উত্তরপদ সবগুলোকে গুণ করে নতুন একটা অনুপাত তৈরি করে নিলাম। এটাকে বলবো আমরা মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত, ঠিক আছে। 2 বা 2 এর বেশি অনুপাত থাকলে তাদের পূর্বপদগুলোর গুণফল ও উত্তরপদগুলোর গুণফল এর অনুপাতের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বলা হয়, ঠিক আছে।
তাহলে 8:21 হলো 2:3, 4:5 ও 5:7 এর মিশ্র অনুপাত। চলো আরেকটা এক্সাম্পল দিয়েছি এখানে 2:5, 7:8 ও 3:4 এর অনুপাতগুলোর মিশ্র অনুপাত কি হবে দেখি। তাহলে আমরা কি করব, পূর্বপদ 2, 7, 3 গুণ করব 42 হলো, উত্তরপদগুলো 5, 8, 4 গুণ করব তো 160 হলো। তাহলে নতুন অনুপাত কি হলো 21:80। ঠিক আছে, বাকি সব নিজে করে আছে, ওগুলো নিজে নিজে করে ফেলো। ঠিক আছে, আমি অত ডিটেলে যাচ্ছি না। এবার অনুপাতের স্থান বিনিময় করিয়ে কি পাই দেখি। ঠিক আছে, আমার কাছে 12 টাকা 75 পয়সা আছে আর আমার ভাইয়ের কাছে 9 টাকা আছে। আমার ও আমার ভাইয়ের টাকার পরিমাণের অনুপাত কত হবে? এবার 12 টাকা 75 পয়সাটাকে পুরো টাকা পয়সা নিলে কত হবে? 1275, আর 9 টাকাকে পয়সা নিলে হবে 900। তাহলে লঘিষ্ঠ আকারে কাটাকাটি করো, 51:36 হলো। আরো ছোট করে কি হলো 17:12 হলো। তাই এই অনুপাত হচ্ছে গুরু অনুপাত। এই অনুপাতকে আমরা ভগ্নাংশের আকারে পাই, উপরে 17 নিচে 12। এবার 17 বা 17 এর মানে 17-12 এর অনন্য কত হবে? 12/17। এই 12/17 কে অনুপাতে লিখে কি পাই? 12:17। তাহলে আগে কি ছিল 17:12, এখন হয়ে গেল 12:17। তার মানে কি বুঝতে পারলাম আমরা? এই 12:17 অনুপাত ও 17:12 অনুপাত দুটির মধ্যে কি সম্পর্ক আছে? সেটা হচ্ছে ব্যস্ত অনুপাত। অর্থাৎ নীল রঙে কি বলছে, কোন অনুপাতের পূর্বপদ ও উত্তরপদের পরস্পর স্থান বিনিময় করলে সেই অনুপাতটি আগের অনুপাতের ব্যস্ত অনুপাত হয়। তার মানে পূর্বপদ উত্তরপদ যদি একে অপরের স্থান বিনিময় করে তাহলে সেই অনুপাতটা আগের অনুপাতের ব্যস্ত অনুপাত হবে। ঠিক আছে, আমি বোঝাতে পেরেছি? পরের পেজে কি বলছে কোষে দেখি, ওগুলো নিজে নিজে করো। এখন আমরা শিখবো আনুপাতিক ভাগ হারে প্রকাশ করা। এখানে একটা ছবি দেওয়া আছে, ছবির মধ্যে কি দেখা যাচ্ছে? একটা লোক কিছু বস্তায় কিছু করছে। চলো আমরা পড়ে দেখি। ধান চাষের জন্য জৈব সার তৈরি করা হচ্ছে। 18 বস্তা গোবরের সঙ্গে 4 বস্তা সবজির খোসা মেশানো হচ্ছে। তার মানে 18 যোগ 4 মানে 22 বস্তা। 22 বস্তা জৈব সার তৈরি করা হলো। 22 বস্তা জৈব সারের মধ্যে 18 বস্তা গোবর আছে। গোবর তার মানে অর্থাৎ 22 বস্তা জৈব সারের গোবরের পরিমাণ মোট সারের 18/22 অংশ। টোটাল 22টা ব্যাগ আছে, তার মধ্যে 18 হচ্ছে গোবর, তার মানে 18/22 অংশ হচ্ছে। আবার 22 বস্তার জৈব সারের সবজির খোসা আছে 4 বস্তা, তার মানে 22 বস্তা জৈব সারের সবজির খোসার পরিমাণ মোট সারের 4/22 অংশ। এইরকম মিশ্রণে তার উপাদানগুলির আনুপাতিক অংশ বা ভাগকে কি বলবো? আনুপাতিক ভাগ হারে প্রকাশ। এটা ভালো করে বুঝে নাও, এতে না অনেকগুলো অঙ্ক আসবে আর সারা জীবন কাজে লাগবে। চলো আমরা একটা এক্সাম্পল দেখে নিই। 360 টাকা পিঙ্কু, কাকুলি ও আমিনের মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন তাদের প্রাপ্ত অর্থের অনুপাত 2:3:7 হয়। ঠিক আছে, কে কত টাকা পেলো দেখি। আমরা এইমাত্র শিখলাম কি আনুপাতিক ভাগাহার। তো এখানে অনুপাত দেওয়া আছে, সেখান থেকে আনুপাতিক ভাগাহার বের করতে গেলে আমাদের কি করতে হবে? পিঙ্কুর অর্থ ইস্টু কাকলির অর্থ ইস্টু আমিনের অর্থ। যদি আমরা এরকম অনুপাত করি 2:3:7 দেওয়া আছে এই তথ্যটা, এখান থেকে পিঙ্কুর আনুপাতিক ভাগাহার বের করতে হবে। তাহলে টোটাল কত অনুপাত আছে? 2 যোগ 3 যোগ 7 করলে কত হয়? 12। 12-র মধ্যে পিঙ্কুর কত আছে? 2। তার মানে আমরা লিখবো হচ্ছে উপরে 2 নিচে 12। একই রকম ভাবে কাকুলির প্রাপ্ত অর্থের অনুপাতের ভাগাহার কত হবে? টোটাল তো 12ই আছে, এখানে কাকুলির অনুপাতের 3 আছে, তো এখানে 3 লিখতে হবে, 3/12। এখন আমিনের প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগাহার কত হবে? নিচে আমরা টোটাল লিখে দেব 2 যোগ 3 যোগ 7 টোটাল 12, আর উপরে আমিনের অর্থ 7, তো 7/12 হচ্ছে অংশ।
মোট অর্থ 360 টাকা। তো মোটের 2 এর পিঙ্কু কত পাবে? 2 এর 12 অংশ, 360 এর 2 এর 12 কাটাকাটি করলে কত হবে? 60 টাকা। কাকলি কত পায়? 360 এর 3 এর 12 অংশ, কাটাকাটি করলে হবে 90 টাকা। আমির কত পায়? 360 এর 7 এর 12। তো আমরা কত পাচ্ছি কাটাকাটি করে? 210 টাকা। চলো পরের অঙ্কটা দেখে নিই আমরা। সুচিত্রার ক্লাসে ছাত্রছাত্রীর অনুপাত 4:3। ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 63 হলে ক্লাসে কতজন ছাত্র ও কতজন ছাত্রী আছে হিসাব করি। প্রথমে অনুপাত দেওয়া আছে, মোট সংখ্যা দেওয়া আছে, আমরা আলাদা আলাদা করে বের করব। কিছুদিন পরে আরো 3 জন ছাত্রী ভর্তি হলো, তাহলে নতুন অনুপাতও হিসাব করতে হবে। প্রথমে কি সুচিত্রার ক্লাসে ছাত্রছাত্রীর অনুপাত কত আছে? 4:3। তাহলে আনুপাতিক ভাগার ছাত্র সংখ্যার আনুপাতিক ভাগার কত হবে? উপরে আমরা কি লিখবো? 4। নিচে কত লিখবো? লব মানে টোটাল 4 + 3 7, তার মানে 4 এর 7 অংশ। ছাত্রী সংখ্যার আনুপাতিক ভাগার কত হবে? উপরে 3 নিচে 7। কি করে হলো তোমরা বুঝতে পারলে? যে অনুপাতে দেওয়া থাকবে তার টোটালটা করলে পরেই আমরা হরে লিখবো, আর যে অংশটা যা সেটা উপরে লিখবো। তাহলে আমরা আনুপাতিক ভাগারে বের করে নিলাম। একটা হচ্ছে 4 এর 7 অংশ আর ছাত্রীটা হচ্ছে 3 এর 7 অংশ। এখন 63 জনের মধ্যে ছাত্র কতজন আছে? তাহলে 63 গুণ 4 এর 7, 7 আর 63 কাটা গেলাম, 7 নং 63, 4 নং 36। তাহলে ছাত্র সংখ্যা বেড়ে গেল 36। এখন 63-র মধ্যে ছাত্রী সংখ্যা কত? 63 × 3 = 7, 7 আর 3 কাটাকাটি করে কত হলো? 27। এখন আর তাহলে আমরা 63 জনের মধ্যে 36 জন ছাত্র আর 27 জন ছাত্রী হিসাব করে পেয়ে গেলাম। এখন কি বলেছিল? আরো 3 জন ছাত্রী এসছে, তাহলে ছাত্রী কতজন ছিল? 27 জন। 3 জন আরো আসলো, কতজন হয়ে গেল? 30 জন। তাহলে টোটাল এখন 3 জন ছাত্রী আসার পরে যে অনুপাতটা হলো সেটা হলো ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যা 36 × 30 লঘিস, আমরা এটাকে কাটাকাটি বা লঘু করে পাই 6:5। আমার আজকের অনুপাতের ক্লাস শেষ হলো। এখানে না অনেক কিছু একসঙ্গে আছে, তো তোমরা ধরে ধরে লাইন বাই লাইন ভিডিওটি রিপিট করে দেখার চেষ্টা করো এবং আশা করি তোমরা বুঝতে পারবে। এই অনুপাতের অঙ্ক কিন্তু খুব কাজে লাগবে। আর তোমরা যারা নতুন এই ভিডিও দেখছো তারা শুরু থেকে দেখবে, মানে চট করে এটা দেখবে, মানে আমি পেজ বাই পেজ বোঝাচ্ছি, তো তোমরা পেজ বাই পেজ বোঝার চেষ্টা করবে। চলো রাখছি আজকের জন্য।